ফার্স্ট লিখে রাখি বাণিজ্য নিয়ে আমরা আমাদের 8টার ক্লাসটা থেকে আরো কিছু জিনিস এখন এখানে অ্যাড করে পড়বো। তো তুমি তোমার বন্ধুদেরকে ট্যাগ করে এবং শেয়ার করে 10টার ক্লাসে নিয়ে এসো। আমি কিন্তু অপেক্ষা করছি তোমাদের সবার জন্য, ঠিক আছে? আচ্ছা, সো বাণিজ্য নিয়ে যেটা বলছিলাম, বাণিজ্য আমাদের 6 ধরনের উপযোগিতা সৃষ্টি করে বা বাণিজ্য আমাদের জন্য 6 ধরনের প্রতিবন্ধকতা দূর করে থাকে। সো আইদার ওয়ে বাণিজ্যের কার্যাবলী এই 6টা। এই 6টা কাজ হচ্ছে এমন কিছু কাজ যেগুলা একটা কেন্দ্র থেকে করা সম্ভব হয় না। দ্যাট মিনস আমরা বাণিজ্যকে বলে থাকি বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজেশন। দ্যাট মিনস তুমি একটা পয়েন্ট থেকে, তুমি যদি তোমার ফ্যাক্টরিতে বসে তোমার পণ্যগুলোকে উৎপাদন করো, সেক্ষেত্রে তোমার ফ্যাক্টরি সেই পণ্যগুলা কিন্তু ভোক্তাদের কাছে পৌঁছচ্ছে না। তোমাকে কি করতে হবে? তোমাকে ফ্যাক্টরি থেকে এগুলোকে পরিবহন করে মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং তোমাকে গুদামজাতকরণ করতে হবে, তোমাকে ব্যাংকের কাছে টাকা চাইতে হবে। তো এসব ক্ষেত্রে কি হয়, আমাদের ফ্যাক্টরির কাজটা ডাইভার্স হয়ে যায়। এটা অনেক বহুদূর পর্যন্ত ছড়িয়ে যায় এবং অনেকগুলো পক্ষ এর সাথে যোগ হয়। সেই পক্ষগুলো হচ্ছে বাণিজ্য। তো যারা 8টার ক্লাস থেকে এখন পর্যন্ত কন্টিনিউ করছো, তারা তোমাদের বন্ধুদেরকে ট্যাগ করে এবং শেয়ার করে জানিয়ে দাও যে আমরা কিভাবে এই 10টার ক্লাসে 8টার ক্লাসের বাকি টপিকগুলো কভার করে নিচ্ছি। আচ্ছা, সো যারা 8টার ক্লাস করেছো তাদের 8টার ক্লাস সম্পর্কে যদি কোনো ধরনের কোনো কমেন্ট থাকে যেটা তোমরা আমার সাথে ইন্টারাকশন করতে চাও, সেটা প্লিজ আমাকে কমেন্ট সেকশনে মেনশন করে জানিয়ে দাও। আমি তোমার যে কোনো ধরনের কমেন্ট পড়ে তোমাকে একটা গুড ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমার জন্য আজকে বিজনেস স্টাডিজের এটা এই সেটআপের ফার্স্ট ক্লাস, তোমার সাথে আমার ফার্স্ট ইন্টারাকশন। সো আমি চাইবো যে আমাদের এটা একটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হোক। দ্যাট মিনস তুমি আমাকে কিছু কমেন্টস দিবি, আমি তোমাকে কিছু ফিডব্যাক দিব। ক্লাসটা এরকম হলে আমার মনে হয় লাইভ হওয়ার সার্থকতাটা পাবে। আচ্ছা, আমি কিন্তু ওয়েট করছি তোমাদের কমেন্টের জন্য। আর চলে যাচ্ছি সেকেন্ড টপিকে, যে বাণিজ্য বিকেন্দ্রীকরণ কেন, এটা তুমি বুঝতে পারলে। এখন চলে যাই, বাণিজ্য করতে গেলে আমাদেরকে যেটা করতে হয়, বাণিজ্য করতে গেলে আমাদেরকে অনেক বেশি চলতি মূলধনের জোগাড় করতে হয়। চলতি মূলধন, দ্যাট মিনস ওয়ার্কিং ক্যাপিটাল। কেন? দেখো, যখন আমি কথা বলছি শিল্প নিয়ে, তখন কি হয়, শিল্পে কিন্তু সব টাকা সবাইকে অ্যাট এ টাইম দিতে হয় না। বাট বাণিজ্যের ক্ষেত্রে তোমাকে চলতি মূলধন এ কারণে করতে হয় যে বললাম 6টা পক্ষ তোমার থাকে। হ্যাঁ, এই 6টা পক্ষের প্রত্যেকের সাথে তোমার কাজটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার কারোর সাথে ট্রেডিং হয়, ক্রয় বিক্রয় হয়, নির্দিষ্ট সময়ের জন্য তুমি গুদামজাতকরণ করো, নির্দিষ্ট সময়ের মধ্যে একটা পরিবহনের কাজ করা হয়। দ্যাটস ওয়াই এই সবগুলো কাজ যেহেতু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করা হয়, তাই পেমেন্টটাও একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে করে ডিসবার্সমেন্ট করে দিতে হয়। দেয়ারফর চলতি মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটালটার প্রয়োজন বাণিজ্যে বেশি হয়। যেহেতু আমরা একটা খুব কোর একটা পয়েন্টে চলে গেলাম যে চলতি মূলধনের সাথে বাণিজ্যের সম্পর্ক, সো এটার সাথে লিঙ্ক করে তোমার জন্য একটা ছোট্ট কোয়েশ্চেন আছে। এটা এখন এমন না যে এটা সৃজনশীল তোমার জন্য 3 বা 4 চলে আসবে, বাট আমি একটা হিন্ট দিয়ে দিলাম যে এটা সৃজনশীল 3 বা 4 জন্য পারফেক্ট একটা কোয়েশ্চেন। একটু চিন্তা ভাবনা করে এটা অ্যান্সার করতে হবে। কেন শিল্পের ক্ষেত্রে চলতি মূলধন প্রয়োজন হয় না? তোমরা যদি কোয়েশ্চেনটা দেখতে পারো তাহলে আমাকে একটু কমেন্ট সেকশনে প্লিজ এটার অ্যান্সারটা করে দাও। যে আচ্ছা, আমি তোমাদের কারো কমেন্ট একটু পড়ে নিচ্ছি। ওকে, আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর অ্যাপ্রিশিয়েটিং মি গাইস। কেন শিল্পের ক্ষেত্রে চলতি মূলধন প্রয়োজন হয় না, চলতি মূলধন সংক্রান্ত কিছু কথা আমি এই মাত্র তোমাদেরকে বাণিজ্যে কেন চলতি মূলধন প্রয়োজন এটা পড়ার সময় বলেছি। তো তুমি আমাকে এখন বলো যে শিল্পের ক্ষেত্রে কেন চলতি মূলধন প্রয়োজন হয় না। এটা একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন, বাট এটা তোমার সৃজনশীলের ক্ষেত্রে যেহেতু তোমার ক্রিয়েটিভিটি বা তোমার সৃজনশীলতাকে যাচাই করা হয়, তো এটা সৃজনশীলতার ক্ষেত্রে প্রশ্নের গ বা ঘ অংশে এটা সুইটেবল একটা কোশ্চেন, এটা দিয়ে দেওয়া যায়। এটা একটু আচ্ছা, একটু কনসেপচুয়াল একটা কোশ্চেন। সো আমি চাইবো যারা বাণিজ্যের এতক্ষণ পর্যন্ত ক্লাসটা করছিলে তারা আমাকে শিল্পের সাথে এটাকে একটু লিঙ্ক করে জাস্ট তোমার ক্রিয়েটিভিটিটাকে একটু অ্যাপ্লাই করো, খুব ইজিলি এটা অ্যান্সারটা দিতে পারবে। আমি একটু আগে বলছিলাম যে লিঙ্ক, আমি একটু হিন্ট দিয়ে দিই তাহলে বোধহয় অ্যান্সারটা করতে সুবিধা হবে। আমি কমেন্ট চেক করছি, কমেন্টে আমাকে বলে দাও যে কেন শিল্পের ক্ষেত্রে প্রয়োজন হয় না। জাস্ট আমি একটু আগে বলছিলাম, চেক করছি যে তোমরা আসলে ক্লাসটা কতটুকু ক্যাচ করতে পারছো। আচ্ছা, একজন মাহফুজ বলেছো যে কারণ শিল্পের ক্ষেত্রে টাকা লাগে না আর সামথিং। নো, ইটস নট লাইক দ্যাট ভাইয়া।
আরেকটু চেষ্টা করো, আরেকটু চেষ্টা করো, তোমার কাছ থেকে আমি রাইট অ্যান্সারটা পাবো, আমি জানি। আগে প্রোডাক্ট দিতে হয়, মাহফুজ শেখ বলেছো যে আগে প্রোডাক্ট দিতে হয়, আম, তাও হচ্ছে না। আরেকটু চেষ্টা করো, আমার মনে হয় পেরে যাবা ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, বাকিটা তাহলে আমি বলে দিই, যেহেতু তোমরা একটু স্ট্রাগল করছো বেশি। ইটস ওকে গাইস, চিল। আচ্ছা, সো বাণিজ্যের ক্ষেত্রে যেটা বলছিলাম, যে আমার 6টা ভাগে কাজ করতে হয়, এবং এটা একটা রিয়েল টাইমের অ্যাক্টিভিটি। রিয়েল টাইম বলতে বোঝাচ্ছি তোমাকে 6টা পক্ষকে একই সময় তার কাছ থেকে যে কোনো একটা কাজ বা অ্যাক্টিভিটি তার কাছ থেকে যখন তুমি আদায় করে নিচ্ছ, তখন তোমাকে টাকাটা দিয়ে দিতে হবে। শিল্পের ক্ষেত্রে কি হয়? শিল্পের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, শিল্পে আমরা কি করি? আমরা কিছু রূপগত উপযোগ সৃষ্টি করি, তার মানে আমরা এটাকে রূপগত একটা পরিবর্তন নিয়ে আসি। আচ্ছা, এই রূপগত পরিবর্তনটা যেটা হয় করার ফলে আমার একটা ফিনিশড গুডস হয়, ফিনিশড গুডস, তাই না? আচ্ছা, তাহলে আমি ফার্স্টে কাঁচামাল ক্রয় করলাম, কাঁচামাল ক্রয় করার পর আমার এটা রূপগত পরিবর্তন হলো, দেন ফার্দার আমি এটা বিক্রি করলাম। আচ্ছা, বিক্রয় ব্যাপারটা হচ্ছে, আমি যেদিন এটা উৎপাদন শেষ করলাম ওই দিন না, একই দিনে আমি এটাকে বিক্রি করতে পারি না। কেন পারি না? যে পরিমাণ পণ্য তুমি উৎপাদন করলা, ওই পরিমাণ পণ্য হয়তোবা ওই দিন এটার চাহিদা নেই। সো আমাকে এটা কি করতে হবে? আমাকে যোগান রাখতে হবে, তার মানে আমাকে এটা গুদামজাতকরণ করতে হবে। সি, গুদামজাতকরণ করার ফলে এই পণ্যটা একটা নির্দিষ্ট সময়ের জন্য ব্লকড হয়ে গেল। ওই নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি কিন্তু ওই পণ্যটা বিক্রি করে ওটার বিক্রয় মূল্য থেকে মুনাফার পরিমাণটা আলাদা করতে পারছো না। তার মানে তোমার কাছে কিসের অভাব? ক্যাশের অভাব। দ্যাটস ওয়াই তুমি কাউকে তোমার টাকাটা ফেরত দিতে পারছো না, যেই সমস্যাটা বাণিজ্যের ক্ষেত্রে হয় না। বাণিজ্যের ক্ষেত্রে একটা 1-to-1 রিলেশনশিপ হয়, যে কারোর সাথে আমার ট্রেড হচ্ছে, ক্রয় বিক্রয়, কিংবা কাউকে আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট বানিয়ে দিচ্ছি যে জ্ঞানগত উপযোগিতা যেখানে সৃষ্টি হয়, অথবা কাউকে আমি ওয়্যার হাউজিং এর সুবিধা দিচ্ছি, অর্থাৎ গুদামজাতকরণ, অথবা কাউকে আমি লোন দিচ্ছি। সি, একটা 1-to-1 রিলেশনশিপ, যে কোথাও টাকাটা ব্লক হয় না। বাট শিল্পের ক্ষেত্রে গুদামজাতকরণের ফলে আমার টাকাটা একটা জায়গায় ব্লক হয়ে যায়। ঠিক আছে, যেহেতু তোমার একটা জায়গায় তোমার ইনভেন্টরি আছে, অর্থাৎ তোমার কিছু পণ্য বা উৎপাদিত ফিনিশ গুডস তোমার একটা জায়গায় বন্ধ আছে, দ্যাটস ওয়াই বিক্রি করার আগ পর্যন্ত তোমার কাছে যথেষ্ট পরিমাণে ক্যাশ আসে না। এই কারণে শিল্পের ক্ষেত্রে চলতি মূলধনের দরকার হয় না, বাট বাণিজ্যের ক্ষেত্রে প্রয়োজন হয়। এখন চলে যাচ্ছি আরেকটা টপিকে। তো এখনকার টপিক হচ্ছে, যেহেতু আমরা বাণিজ্য আর শিল্প দুটোকে মিলিয়ে করছি, তাহলে আমরা এখন বাণিজ্য আর শিল্পের মধ্যে একটা ছোট পার্থক্য দেখব। বাণিজ্য আর শিল্পের মধ্যে পার্থক্যটা খুব ইম্পর্ট্যান্ট। ইম্পর্ট্যান্ট মিনস, পার্থক্যটা জানা থাকলে তোমাকে বাণিজ্য বা শিল্প এটা সম্পর্কে যদি কোনো অ্যাডভান্টেজ বলতে বলে, সুবিধা বলতে বলে, তাও তুমি পারবা, অসুবিধা পারবা। দুটার মধ্যে যদি যে প্রশ্ন গতে যেটা আসে, গ সেগমেন্টে যে ধরনের কোশ্চেন আসে, তুলনামূলক তুমি ওই ধরনের কোশ্চেন খুব ইজিলি এখান থেকে অ্যান্সার করতে পারবে। প্রথমত বলছিলাম না যে একটা রিলেশনশিপ থাকে, ইন্টারাকশন। আচ্ছা, ইন্টারাকশনটা যখন টাকা পয়সার ব্যাপারে বলা হয়, তখন বলা হয় যে বাণিজ্য হচ্ছে, আচ্ছা বাণিজ্য হচ্ছে এমন একটা জিনিস যেখানে কিনা তোমার বিভিন্ন ধরনের সে পক্ষ কাজ করে। আচ্ছা, আর শিল্পের ক্ষেত্রে কে কে কাজ করে? শুধুমাত্র উৎপাদনকারী এবং ভোক্তা। সো আমার রিলেশনশিপটা হয় একমুখী। নতুন কদম। আচ্ছা, সো শিল্প হচ্ছে আমার জন্য একমুখী, আর বাণিজ্য হচ্ছে আমার জন্য বহুমুখী। কেন বাণিজ্য বহুমুখী হওয়ার কারণ হচ্ছে, সে শিল্পের ক্ষেত্রে তোমার একটা পক্ষ কাজ করে, সেটা হচ্ছে উৎপাদনকারী, কেউ মাত্র উৎপাদনকারী পণ্যটা বানায়, ভোক্তা সেটা ব্যবহার করে। আর বাণিজ্যের ক্ষেত্রে কেন বহুমুখী? কেননা এই উৎপাদিত পণ্যটা ভোক্তার কাছে পৌঁছানোর আগ পর্যন্ত আরো অনেকগুলো পক্ষকে সহায়ক কাজ করতে হয়। দ্যাট মিনস বন্টনের সাথে সহায়ক কিছু কার্যাবলী, যা কিনা উৎপাদনের পর ভোক্তার কাছে পৌঁছানোর আগ পর্যন্ত অনেকগুলো স্টেপের মধ্য দিয়ে পার হয়ে আসে। নেক্সট হচ্ছে, আচ্ছা, শিল্প যেটা করে থাকে তোমার, এটা হতে পারে যে টাইম ল্যাপসের ব্যাপারটা, যেটা কিনা আমি বলতে পারি চলতি মূলধনের মাধ্যমে। আচ্ছা, চলতি মূলধনে ওর ক্ষেত্রে প্রয়োজন হয় না, আর বাণিজ্যের ক্ষেত্রে প্রয়োজন। দ্যাট মিনস বাণিজ্যের ক্ষেত্রে এটার প্রয়োজন হয়। এই একটা সিম্পল পার্থক্য যদি তুমি মনে রাখো পরীক্ষার হলে,
তাহলে এই গ বা ঘ যে কোনো জায়গায় কোশ্চেন আসতে পারে। আমি জাস্ট গ বললাম বিকজ আমার মনে হচ্ছিল যে তুলনামূলকের ক্ষেত্রে এটা খুব সুইটেবল একটা কোশ্চেন, যে শিল্প এবং বাণিজ্যের মধ্যে পার্থক্য। আচ্ছা, সো এখন মুভ করি বাণিজ্যের কিছু ছোট্ট প্রকারভেদে, যেখানে আমার মনে হয় যে স্টুডেন্টদের একটু প্রবলেম হয় এটা মনে রাখতে। আচ্ছা, বাণিজ্যের প্রকারভেদ। বাণিজ্যের প্রকারভেদ হচ্ছে মূলত, আচ্ছা বাণিজ্যের ক্ষেত্রে যেটা হয়, বাণিজ্য হতে পারে অভ্যন্তরীণ এবং বৈদেশিক। আচ্ছা, অভ্যন্তরীণ বলতে কি বোঝায়? অভ্যন্তরীণ জাস্ট তুমি একটু মনে রাখো তাহলেই হবে, যদি তোমার ভৌগোলিক পরিসীমার মধ্যে হয়। তোমার ভৌগোলিক পরিসীমার মধ্যে হয়, তার মানে তোমার দেশের যে বাউন্ডারির ভেতরে যখন হবে তখন সেটাকে বলছি আমরা অভ্যন্তরীণ। আর যখন সেটা বাউন্ডারির বাইরে হয়, তোমার দেশের সাথে অন্য কোনো দেশের, তখন আমরা সেটাকে বলে থাকি বৈদেশিক। এখন তোমার জন্য একটা ছোট কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনটা হচ্ছে সে খুলনা, একটু কোয়েশ্চেনটা খেয়াল করো। খুলনা এর একজন ব্যবসায়ী তার পণ্য নিয়ে ব্যবসা করলেন কন্যাকুমারী এখানে বসবাসকৃত একজন ব্যবসায়ীর সাথে। তিনি তার পণ্যটাকে নিয়ে ব্যবসা করছেন খুলনার একজন বাসিন্দা কন্যাকুমারীর একজন ব্যবসায়ীর সাথে। আমাকে একটু বলো যে এটা কি অভ্যন্তরীণ নাকি বৈদেশিক বাণিজ্য? জাস্ট কমেন্ট সেকশনে আমাকে মেনশন করে খুব ঝটপট আমাকে কোশ্চেন অ্যান্সারটা বলে দাও, যেহেতু আমার জন্য পরের টপিকগুলো পড়াতে একটু ফাস্ট যেতে পারি। বিকজ আমি জানি যে যেহেতু অনেকক্ষণ ধরে বসেছিলে এই ক্লাসটির জন্য, অনেক কষ্ট করেছো, তো আমি তোমাদেরকে ট্রাই করবো যত তাড়াতাড়ি সম্ভব ফ্রি করে দেওয়ার। তো আমাকে বলো, খুলনার একজন ব্যবসায়ী যদি কন্যাকুমারীর একজন ব্যবসায়ীর সাথে ব্যবসা করে থাকেন, তাহলে এটা কি অভ্যন্তরীণ বাণিজ্য নাকি বৈদেশিক বাণিজ্য? আচ্ছা, বৈদেশিক বাণিজ্য। আচ্ছা, মাহফুজ শেখ বলেছো অভ্যন্তরীণ, মৌসুমী বলেছো অভ্যন্তরীণ, মুন্না বলেছো অভ্যন্তরীণ, সাগর বলেছো অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ 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 গাইস। কন্যাকুমারী, গুগল করে বলো কন্যাকুমারী কি বাংলাদেশের মধ্যে? কন্যাকুমারী কি বাংলাদেশের ভৌগোলিক পরিসীমার মধ্যে কোথাও পড়ে? এটা আমাদের প্রতিবেশী দেশ ভারতের পড়ে নাকি পড়ে না? এটা আমাদের প্রতিবেশী দেশ ভারতের একটা অংশ। খুবই সিম্পল একটা কোশ্চেন ছিল, খুব সিম্পল তাই না? জাস্ট দুটো জায়গার নাম দিয়ে বলেছি যে একটা জায়গার ব্যবসায়ী যদি আরেকটা জায়গায় পণ্যটাকে সেল করে, তাহলে কি তুমি সেটাকে বলবা অভ্যন্তরীণ নাকি বৈদেশিক? জাস্ট দুটো নাম ছিল। সেম জিনিসটা তোমার সাথে এইচএসসি পরীক্ষার হলে করা হবে, এমসিকিউতে, অথবা যদি জ্ঞানমূলক প্রশ্ন করা না একটা ক বিভাগে, ওখানে করা হবে। জাস্ট তোমাকে টেস্ট করবে যে তুমি কতটুকু সেন্সিবল একটা গাই, যে তুমি এই এইচএসসি পরীক্ষা দিতে বসছো, তাহলে তোমার কি এতটুকু জ্ঞান আছে কিনা যে খুলনা কন্যাকুমারী এই দুটো জায়গা আসলে কোথায়। যারা ভুল করেছো তাদেরকে অ্যাকচুয়ালি কনগ্রেচুলেশন জানাই, যাতে করে এই ধরনের ভুল তোমার পরীক্ষার হলে আর না হয়। এটা তোমার জন্য অনেক বড় একটা সুযোগ ছিল এটাকে শেখার। সো যারা এই ছোট ট্রিকটা শিখে গেলে তারা নিশ্চয়ই এখন একলা বসে থাকবে না, তারা তাদের ফ্রেন্ডদেরকে ট্যাগ করে শেয়ার করে জানিয়ে দাও যে তুমি জানতে পেরেছো যে খুলনা আর কন্যাকুমারীর মধ্যে যদি কেউ ব্যবসা করে থাকে তাহলে সেটা একটা বৈদেশিক বাণিজ্য। ভেরি কুইক এন্ড ভেরি স্মার্ট কোয়েশ্চেন, ঠিক আছে? আচ্ছা, এখন চলে যাচ্ছি নেক্সট একটা টপিকে, যেটাতে পড়াবো প্রত্যক্ষ সেবা। গাইস, কার যদি কোনো কনফিউশন থাকে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে মেনশন করে জানিয়ে দিও, আমি কিন্তু তোমাদের কমেন্টের উপর বেস করে বাকি ক্লাসটাকে কন্টিনিউ করবো। ওকে, আচ্ছা, সো প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবাটা হচ্ছে যেটা বলছিলাম, আমাদের ব্যবসায় মূলত শিল্প বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা নিয়ে হয়, সেটা তোমরা সবাই মোটামুটি জানো। তাও একটু বলে দিই, এটার আজকে কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব। প্রত্যক্ষ সেবা হচ্ছে যখন কোনো একটা সার্ভিস তোমাকে দেওয়া হয়, যেমন বলছিলাম যে তুমি যখন লাইভ দেখছো, আমাদের লাইভ ভিডিওটা দেখতে পাচ্ছ, তুমি কিন্তু একটা সেবা নিচ্ছ। কার কাছ থেকে নিচ্ছ? তুমি রবির কাছ থেকে নিচ্ছ। আচ্ছা, সো এই সেবাটা কিভাবে বিজনেস করা হয়, সেবার মাধ্যমে যখন তুমি কোনো একটা সেবা নিয়ে বিজনেস করছো, তখন নিশ্চয়ই তার কিছু বৈশিষ্ট্য থাকে যেটা দেখে তুমি বুঝতে পারো। সো ওগুলো আজকে দেখবো। ফার্স্ট যেটা দেখবো সেটা হচ্ছে সেবা ইকুয়ালস টু সেবা দানকারী। সেবা ইকুয়ালস টু সেবা দানকারী মানে হচ্ছে যিনি সেবা গ্রহণ করছেন
আর যিনি সেবা দান করছেন, ঠিক আছে, এই সেবা গ্রহীতা এবং সেবা দাতা দুজনের মধ্যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। কেন? মনে করো তুমি একটা বিমান টিকিট কিনলা, একটা বিমান টিকিট কিনলে কি হয়, তুমি যে মুহূর্তে বিমান টিকিটটা কিনছো তুমি একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা সার্ভিস নিচ্ছ, তাই না? মনে করো আজকে কত তারিখ? 27 তারিখ। আচ্ছা, মনে করো তুমি 28 তারিখে, দ্যাট মিন্স তুমি 28 তারিখের জন্য, 28 ডিসেম্বরের জন্য সন্ধ্যা 7টায় একটা ফ্লাইট বুক করলাম। কোথায় যাবা? কক্সবাজার যাবা। আচ্ছা, কক্সবাজার আমার খুব পছন্দের জায়গা, এই সব জায়গায় কক্সবাজারের নাম বলি। আচ্ছা, তুমি কক্সবাজার যাচ্ছ, একটা ফ্লাইট বুক করলা। এরপর কি হবে, যদি কোনো কারণে তুমি 7টার ফ্লাইটটা ধরতে না পারো, তুমি কিন্তু পরবর্তীতে 8টার সময় যেয়ে বলতে পারবে না আমার সন্ধ্যা 7টায় একটা ফ্লাইট ছিল, আমি ট্রাফিক জ্যামের কারণে লেট, সো আমার 8টার সময় ওই ফ্লাইটটা একটা মানে বুক করতে দেওয়া যাবে কিনা, বা আমি কিন্তু ফ্লাই করতে পারবো কিনা। দ্য অ্যান্সার ইজ নো, বিকজ তুমি ওই সন্ধ্যা 7টার সময় যে ফ্লাইটটা বুক করেছিলে তুমি ওটার জন্য টাকা দিয়েছো, তাই না? তুমি ওটার জন্য টাকা পে করেছো এবং ওইটার জন্যই তোমাকে ওই সময়টা অ্যাসাইন করা হয়েছে। যদি তুমি কোনো কারণে 8টার সময় সেটা ক্লেম করো, তোমাকে কিন্তু সেটা দেওয়া হবে না। আবার খুব ইন্টারেস্টিং, নেক্সট হচ্ছে ফোন কলস। মনে করো তুমি ফোন কল করছো, ঠিক আছে, তোমাকে যে সেবা দিচ্ছে, সে ফর এক্সাম্পল তোমাকে রবি, তুমি রবির একজন ইউজার, তুমি রবির হয়ে রবি নাম্বার ইউজ কাউকে ফোন করছো, তাহলে যদি রবি কোনো কারণে ওই দিন তাদের অপারেশন বন্ধ রাখে, তাহলে কি তুমি ফোন কলটা করতে পারবে? পারবে না। এটাই ছিল সেবা ইকুয়ালস টু সেবা দানকারী। আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে ইন্টারেস্টিং, যখন আমি প্রত্যক্ষ সেবার কথা বলছি, প্রত্যক্ষ সেবা না আসলে অনেক বড় একটা ব্যাপার, এটার আওতা বা পরিধিটা অনেক বড়। যেমন তোমার মানে বাসার ঠিক নিচে যে মুচি বসে এবং যিনি কিনা তোমার পরিচিত একজন ডাক্তার, যিনি তোমাকে সেবা দিচ্ছেন, ডাক্তারি সেবা দিচ্ছেন, এই দুইজনের প্রফেশন না একেবারেই উল্টো, হ্যাঁ, কারোর সাথে কেন কোনো মিল নেই, তারপরেও তারা সবাই কিন্তু প্রত্যক্ষ সেবাই তোমাকে দিচ্ছে, কেননা তুমি একটা নির্দিষ্ট পরিমাণে অর্থের বিনিময়ে তাদের কাছ থেকে এই সেবাটা কিনে নিচ্ছ। আর নেক্সট হচ্ছে কথা বলছিলাম একটা ফোন কল নিয়ে। একটা ফোন কল ব্যাপারটা হচ্ছে, তুমি যদি কাউকে একটা ফোন কল মেক করো, যে তুমি তোমার বন্ধুকে ফোন করলে যে আচ্ছা আমি তো লাইভ দেখছি ক্লাস, সো তুমিও লাইভ ক্লাসে জয়েন করো, সো তুমি একটা ফোন করলে, ফোনটা তুমি খকে একটা ফোন করছো, কোনো কারণে যদি এরকম হয় খ তোমার ফোনটা রিসিভ করলো, কিন্তু কোনো কারণে খ তোমার সাথে কোনো কথা বললো না, তুমি খর সাথে কোনো কথা বললা না, সেই কানেকশন ইস্যুস ছিল, তারপরেও না তোমাকে নির্দিষ্ট পরিমাণে চার্জ কাটা হবে। কেন? কারণ তুমি ওই ফোন কলটা করে ফেলেছো, তুমি সেবাটা নিয়ে ফেলেছো, তুমি কথা বলবে কি বলবে না ইটস টোটালি আপ টু ইউ, বাট তুমি যেহেতু সেবাটা একটা নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে কিনে ফেলেছো, দ্যাট মিনস এই সেবাটা তোমাকে অলরেডি দেওয়া হয়ে গেছে, তুমি কথা বলনি, সেটা তোমার ফল্ট ছিল। এটা হচ্ছে সেবার, প্রত্যক্ষ সেবার একটা অন্যতম বৈশিষ্ট্য, এবং এটা যে কোনো ধরনের এক্সাম্পলের ক্ষেত্রে প্রযোজ্য। আরেকটা হচ্ছে, যখন আমরা কথা বলছি প্রত্যক্ষ সেবা নিয়ে, খেয়াল করো একটা ফোন কল তুমি যদি কাউকে মেক করে থাকো, কলিং এর ক্ষেত্রে ফোন কল করলে কোনো কারণে যদি তোমার এরকম হয় সে তোমার কাছ থেকে কলটা মিস করে গেল, একটা সেবা তোমার নেওয়া হয়ে গেছে। আবার মনে করো ডাক্তারের কাছ থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট করলে, কোনো কারণে ওই দিন ডাক্তারের কাছে যেতে পারলে না, তাহলে তুমি পরের দিন যে বলতে পারবে আমার গতকালকে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল না, কেননা সেবা মজুদ করা যায় না, সেবা হচ্ছে রিয়েল টাইম অ্যাক্টিভিটি, দ্যাট মিনস একটা নির্দিষ্ট সময়ের জন্য কেবলটা পাওয়া যায়। এখন কথা বলবো আসলে ঠিক কেন আমরা ব্যবসা বাণিজ্য করে থাকি। ব্যবসা বাণিজ্য আমরা করে থাকি মূলত, যখন বলছিলাম না যে একটা ম্যাটার পেন কেন ইউজ করি, আচ্ছা আমরা যখন এই যে কালি এবং কলম এর মানে একটা কালি এবং প্লাস্টিকের সম্মিলনে একটা কলম ইউজ করছি, তখন কি হয় যে এটা আমার জন্য একটা উপযোগিতা সৃষ্টি করে। কি ধরনের উপযোগিতা? আমার প্লাস্টিক এবং কালি দুটো মিলিয়ে সে আমার জন্য সম্পদগুলোর একটা সদ্ব্যবহার করে দিচ্ছে না, যে প্লাস্টিকটা আমার কাজে আসবে না, কালিটাও কাজে আসবে না, বাট কলমটা আমার অনেক কাজে আসবে। আরেকটা হচ্ছে সরি, শিল্প
বাণিজ্য, এই দুটো ধরনের কাজ করতে গেলে না অনেক মানুষ এখানে এনগেজ থাকে। দ্যাট মিনস আমার বেকারত্ব হ্রাস পায় এবং আমার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। পরবর্তীতে রয়েছে আমার যে কোনো ধরনের ব্যবসায়িক কার্যক্রমের একটা প্রত্যক্ষ অংশ চলে যায় আমার জিডিপিতে। সরি, আমার যখন নাকি কোনো ধরনের আয় হয় সেটা আমার দেশের আয় হয় না। দ্যাট মিনস আমার দেশের আয় বাড়ানোর ক্ষেত্রেও ব্যবসা বাণিজ্য প্রত্যক্ষ ভূমিকা পালন করে। আবার তুমি তোমার যে কোনো ধরনের ব্যবসায়িক কাজের জন্য তুমি যা ইনকাম হয় এর উপর তুমি ট্যাক্স দিচ্ছ, রাইট? তোমার উৎপাদিত পণ্যের জন্য ভ্যাট দিচ্ছ, এগুলো সরকারের পাওনা, তাই না? সরকারের রাজস্ব বৃদ্ধিতেও তুমি হেল্প করছো। সো এটা ছিল তোমার 1:1। দ্যাট মিনস সবার প্রতি তোমার যে ধরনের কাজগুলো তুমি করে থাকো ব্যবসা করার মাধ্যমে। লাস্ট যেটা বলবো সেটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে R&D, দ্যাট ইজ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। সে আমি শুরুতে 8টা ক্লাসে বলেছিলাম টেলিফোনের কথা, যে টেলিফোন যখন ল্যান্ডলাইন ছিল তখন এটা পোর্টেবিলিটি ছিল না, বা যখন যেটা মোবাইল ফোন হয় তখন আমার এটা একটা গবেষণার ফল না যে মোবাইলটা অনেক পোর্টেবল হয়। দ্যাটস ওয়াই এটা ছিল ব্যবসায় কেন করা হয় তার কিছু পয়েন্টস। তো তুমি চাইলে এটাকে টুকে রাখতে পারো। অলরাইট, যদি এটা আজকের জন্য আমরা এখানে রাখতে পারি। আর এটা ছিল আমাদের ব্যবসায়িক ধারণা সংক্রান্ত ফার্স্ট ক্লাস। এরপর আমরা চলে যাবো আমাদের সেকেন্ড টপিকে, যেখানে আমরা পড়বো ব্যবসায়ের পরিবেশ। ব্যবসায়ের পরিবেশ বলতে আসলে আমরা সাধারণত যেটা বুঝে থাকি সেটা হচ্ছে আমার ব্যবসায়কে যা কিছু প্রভাবিত করে। দ্যাট মিনস ব্যবসায়ের ক্ষেত্রে পণ্য বলো বা সেবা বলো কি ধরনের হবে না হবে এই সংক্রান্ত অনেক ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, রাইট? আচ্ছা, এই সিদ্ধান্ত গ্রহণের কাজগুলোকে যে ফ্যাক্টর প্রভাবিত করে সেগুলোকে আমরা বলে থাকি ব্যবসায়িক পরিবেশ। সো ব্যবসায় যে কোনো ধরনের পণ্য বা সেবা নিয়ে করো না কেন, এর প্রভাব বিস্তারকারী যে কোনো ধরনের উপাদানকে আমরা বলবো ব্যবসায় পরিবেশ। ব্যবসায় পরিবেশ বিভিন্ন নামে তুমি এর আগে অনেকবার পড়েছো। আজকে যেটা বলবো সেটা হচ্ছে খুব ইজি মনে রাখার, প্যাস্টেল। প্যাস্টেল হচ্ছে ব্যবসায় পরিবেশ। আচ্ছা, প্যাস্টেল কেন লিখলাম এটা বলি। প্যাস্টেল লেখার রিজন হচ্ছে এর প্রত্যেকটা দিয়ে এক একটা ওয়ার্ড বানানো হয় যা কিনা তুমি এসএসসি এবং এইচএসসি তে ব্যবসায় পরিবেশের ক্ষেত্রে পড়েছো। যেমন পি ফর পলিটিক্যাল বা রাজনৈতিক পরিবেশ, সরি, ই ফর এনভায়রনমেন্টাল বা পরিবেশ, পরিবেশগত উপাদান। আবার এস ফর সোশ্যাল বা সামাজিক উপাদান। মিল পাচ্ছ প্যাসেলের সাথে? টি ফর টেক বেসড বা প্রযুক্তিগত উপাদান। এল ফর লিগ্যাল বা আইনগত, এবং ই ফর ইকোনমিক বা আমার অর্থনৈতিক উপাদান। খেয়াল করো, তোমার এন্টায়ার ব্যবসায় পরিবেশে যা কিছু পড়েছিলে তাকে একটা ছোট্ট শব্দে কনভার্ট করা হয়েছে, তা হলো প্যাস্টেল। প্যাস্টেলের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা আলাদা করে তুমি খুব ইজিলি তোমার ব্যবসায় পরিবেশে তুমি যা পড়েছো, যে কোনো বইতে পড়ো না কেন, এই টপিকগুলো কিন্তু তোমার সেখান থেকে কমন ছিল, রাইট? এটাই ছিল প্যাস্টেল অর্থাৎ ব্যবসায় পরিবেশের এন্টায়ার টপিকটা মনে রাখার খুবই সিম্পল একটা ওয়ে। এখন বলি
এই পেস্টেলটাকে না অনেকে অনেকভাবে ভাঙে, অনেকে এর সাথে আরো কিছু এক্সট্রা পয়েন্ট যোগ করে, অনেকে এটাকে একটু লেন্দি করে, অনেকে এটাকে বলে যে তুমি এই যে সোশ্যাল একটা পয়েন্ট, এটার আন্ডারে তুমি কেন কালচার ঢুকাচ্ছ না? তুমি এখানে কালচার নিয়ে আসতে পারো, তুমি এখানে রিলিজিয়ন নিয়ে আসতে পারো, আবার লিগ্যাল পলিটিক্যাল এই দুটোকেও ভাগ করা হয়। বলা হয় যে পলিটিক্যালটাকে তুমি কেন ইন্টারন্যাশনাল বলছো না, ইন্টারন্যাশনাল নিয়ে আসতে পারো। আবার লিগ্যালের ক্ষেত্রে তুমি এখানে কিছু অ্যাক্টস নিয়ে আসতে পারো, অর্থাৎ সংস্কৃতি, ধর্মীয় ধারণা, আবার আন্তর্জাতিক হওয়া, বিভিন্ন ধরনের আইনি যেসব চুক্তি, এই ধরনের শব্দগুলোকে কেন আমি পেস্টেলের মধ্যে নিয়ে আসছি না, এটা বলা হয়। যেটা করতে হবে, তুমি পরীক্ষার হলে যাওয়ার আগে শুধু পেস্টেলটা মনে রাখবা, তাহলে কি হবে, সোশ্যাল বা সামাজিক এর ভিতরে যে কালচারাল বা সাংস্কৃতিক এবং ধর্মীয়, রিলিজিয়ন এই ধরনের টপিকগুলো যেটার মধ্যে চলে আসে, এটা তুমি খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবা। সো এই পেস্টেলটা মনে রাখো, তোমার এইচএসসি পুরো একটা চ্যাপ্টার, ট্রাস্ট মি একটা পুরো চ্যাপ্টার তোমার মনে থাকবে। এখন যেটা দেখবো সেটা হচ্ছে, আচ্ছা কিছু কোয়েশ্চেন বলবো। এতক্ষণ যখন আমরা কথা বলছিলাম, ফার্স্টে বলছিলাম এনভায়রনমেন্ট নিয়ে। আচ্ছা এনভায়রনমেন্ট নিয়ে, তাহলে এনভায়রনমেন্টের ভেতরে ঠিক কি কি ধরনের উপাদান থাকবে? উপাদানগুলো থাকবে যে তোমার জলবায়ু, তোমার নদ নদী, তোমার ভূমি, এই ধরনের উপাদানগুলোকে আমরা বলে থাকি যে আমার পরিবেশের উপাদান। নেক্সট যে টপিকটা আছে সেটা হচ্ছে খুব ইজি এবং ইম্পর্টেন্ট টপিকগুলোকে আমি বলে চাই, যেমন লিগ্যাল বা আইনগত উপাদান। আচ্ছা আইনগত উপাদানটা একটু বলি। যদি তোমার এক্সাম্পলে, আই মিন এমসিকিউ ক্ষেত্রে কোনো একটা এক্সাম্পল দেওয়া হয় যে সে শিল্প চুক্তি, ঠিক আছে, শিল্প চুক্তি বা শিল্প আইন, বাণিজ্য আইন, যখনই দেখবে গাইস কোথাও আইন কথাটা বলা আছে, তখন বুঝতে হবে এটা আইনগত পরিবেশের উপাদান। যখনই বলা হবে কোনো ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্ট 2010 বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্ট 2016, তখন বুঝতে হবে যে এটা তোমার আইনগত পরিবেশের উপাদান। আচ্ছা আরেকটা হচ্ছে রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশের ব্যাপারটা হচ্ছে, রাজনৈতিক পরিবেশের একটা উপাদান আছে, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এটা নিয়ে অনেকে কনফিউজ থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন রাজনৈতিক পরিবেশের অংশ, মানে অন্তর্ভুক্ত? রিজন ইজ, আইনের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু সম্পর্ক নেই। কেননা আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে যখন কোন একটা দেশে আইন কানুন ঠিক মতো মানা হয় কিংবা মানা হয় না, এবং এটা কেন রাজনৈতিক পরিবেশের অন্তর্গত, রাজনৈতিক স্থিতিশীলতা এবং অস্থিতিশীলতার সাথে এটার একটা সরাসরি সম্পর্ক বিদ্যমান। এই কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখে, আইন শব্দটা দেখে কিন্তু কেউ কনফিউজ হবে না, সেটা আইনগত পরিবেশের উপাদান। দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য টিপস ফর টুডে। এখন তোমার জন্য আরেকটা যেটা থাকছে সেটা হচ্ছে একটা ছোট কিছু কোয়েশ্চেন আমার পক্ষ থেকে, যেটা আমি চাই খুব তাড়াতাড়ি তোমরা আমাকে অ্যান্সার করে দাও। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, আদমজি জুট মিলস এটা বন্ধ করে দেওয়া হয়, তাই না? আমাকে কেউ বলতে পারবা ঠিক ব্যবসায়ের কোন উপাদানটাকে প্রভাবিত করার, মানে কোন উপাদান দ্বারা প্রভাবিত হয়ে আদমজি জুট মিলস বন্ধ হয়ে যায়? খুব ফাস্ট আমাকে কমেন্ট সেকশনে একটু জানিয়ে দাও যে ব্যবসায়ের কোন উপাদান দ্বারা প্রভাবিত হওয়ার ফলে আদমজি জুট মিলস বন্ধ হয়ে যায়। আদমজি জুট মিলসের কাহিনীটা যদি তুমি কিছুটাও জেনে থাকো, বা এটা খুব কঠিন না জানা, এটা একটা একটু হিন্ট দিই। কিছু হিন্ট হচ্ছে যে এটা একটা গভর্নমেন্টের কোম্পানি ছিল, তাই না? গভর্নমেন্ট ওন। তো একটা সরকারি প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পিছনে ঠিক কি কারণ থাকতে পারে? আমরা সবাই জানি যে সরকার আসলে মুনাফার জন্য কাজ করে না, সে কাজ করে জনগণের কল্যাণে। তার মানে নিশ্চয়ই তার লাভের পরিমাণটা সবসময় একটু কম হয়। যদি লাভের পরিমাণ কম হয়, যেটা আমরা নর্মালি অ্যাজিউম করে নিতেই পারি, তাহলে ব্যবসায় পরিবেশের কোন উপাদানটা তার জন্য একটা প্রতিবন্ধকতা ছিল, যার জন্য আদমজি জুট মিলস বন্ধ হয়ে যায়? আচ্ছা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। মাহমুদুল হাসান রাজনৈতিক, তৌসিফ পরিবেশ, ইরফান পলিটিক্যাল,
আহনাফ তৌসিফ, থ্যাংক ইউ সো মাচ। ইকোনমিক, এক্স্যাক্টলি। তৌসিফ, তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সঠিক উত্তরটি করে দেওয়ার জন্য, এবং যারা যারা অংশগ্রহণ করেছো তাদেরকেও ধন্যবাদ যে তোমরা অ্যাটলিস্ট ট্রাই করছো যে রাইট অ্যান্সারটাকে হিট করার। কেন অর্থনৈতিক হলো এটা বলে রাখি। আদমজি শিপমেন্স, আমি তোমাদেরকে বলতেছিলাম না যে লাভ কম হয়, দ্যাট মিনস আমার লস হচ্ছে। যদি আমার লাভ কম হয়, যদি আমার লস রিজনে থাকি আমি, তাহলে কি আমি বেশি দিন সাস্টেইন করতে পারবো? পারবো না। তাহলে অর্থনৈতিক পরিবেশ দ্বারা প্রভাবিত হওয়ার ফলে আদমজি জুটমিলস বন্ধ হয়ে যায়। আচ্ছা, সো এই ধরনের আরো কিছু কোয়েশ্চেন তোমার জন্য থাকছে, আমি দেখবো যে কে কত ফাস্ট আমাকে রাইট অ্যান্সারটা দিতে পারবে। নেক্সট হচ্ছে, আমরা সবাই জানি যে বিভিন্ন ধরনের পরিবেশগত চুক্তি হয় না বিভিন্ন দেশের সাথে। পরিবেশগত চুক্তির একটা অন্যতম আউটকাম হচ্ছে কার্বন ট্যাক্স, কার্বন এমিশন ট্যাক্স। তো আমাকে বলো যে আমরা যখন কোনো একটা ফ্যাক্টরিতে কাজ করি এবং আমাদের কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, সেই কার্বন ডাইঅক্সাইড পরিবেশের জন্য ক্ষতিকর, এই জন্য কার্বন ট্যাক্স দেওয়ার কথা বলা হয়েছে। তাহলে এটা ব্যবসায় পরিবেশের কোন পরিবেশ দ্বারা প্রভাবিত? আমাকে কমেন্ট সেকশনে ঝটপট রাইট অ্যান্সারটা বলে দাও। আচ্ছা, আমি রাইট অ্যান্সারটা একটু চেক করে নেই। মনিরুদ্দিন আইনগত, অর্থনৈতিক, মহিবুল্লাহ রাইট, এক্স্যাক্টলি পরিবেশগত উপাদান। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আর অনেকে লিখেছো 3%। হ্যাঁ, তুমি আসলে প্রশ্নটা ঠিক মতো শুনতে পাওনি আই গেস। আমি আসলে জিজ্ঞেস করিনি যে কার্বন কত পার্সেন্ট, আমি ট্যাক্স কত পার্সেন্ট, আমি জিজ্ঞেস করছিলাম যে এটা কোন উপাদান দ্বারা প্রভাবিত। ইরফান হক, এনভায়রনমেন্ট, এক্স্যাক্টলি। রুবেল, এনভায়রনমেন্টাল। ইয়া ফয়সাল, এনভায়রনমেন্টাল। থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে রাইট অ্যান্সার দেওয়ার জন্য। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা আসলে পরিবেশগত, পরিবেশের একটা উপাদান। আচ্ছা, কেন পরিবেশগত মানে পরিবেশগত একটা উপাদান? এর কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আসলে দেওয়া হয় যেহেতু কার্বন ডাইঅক্সাইড আমার পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক। এই কারণে আমরা বলি যে একটা নির্দিষ্ট পরিমাণে টাকা দাও, যে টাকাটা দিয়ে আমরা যত পরিমাণ ক্ষতি হয় এটার জন্য কম্পেনসেট করতে পারি। কম্পেনসেট করতে পারি মিনস আমি ক্ষতিপূরণ দিব মানুষকে। কিসের জন্য দিব? যে তুমি ফ্যাক্টরি করে এত মানে টাকা তোমার আসছে, এত মুনাফা আসছে, দ্যাটস ওয়াই আমি চাই তোমাকে ট্যাক্স পে করো এবং সেটা দিয়ে আমি মানুষকে কম্পেনসেশন দিব। আচ্ছা, নেক্সট হচ্ছে লাস্ট আরেকটা তোমার জন্য অপশন আছে রাইট করার। এটা আমার মানে একদম দেশের খুবই কমন একটা টপিক। সো এটা আমাকে ঝটপট অ্যান্সার করে দাও যে হাজারীবাগে যে ট্যানারি করা হয়েছে, ট্যানারি তো সবাই বুঝি রাইট, যেখানে চামড়া মানে চামড়াজাত দ্রব্য প্রস্তুত করা হয়। সো এই ট্যানারিটা ঢাকার অন্যতম প্রাণকেন্দ্র হাজারীবাগে অবস্থিত। তো আমাকে বলো যে হাজারীবাগের এই ট্যানারি, হাজারীবাগে ট্যানারি আমাদের পরিবেশের কোন উপাদান দ্বারা প্রভাবিত? যে আমাদের যে কথা বলছে আমরা ব্যবসায়িক পরিবেশ, ব্যবসায়িক পরিবেশের ঠিক কোন উপাদান দ্বারা এটা প্রভাবিত হচ্ছে? ঝটপট আমাকে কমেন্ট সেকশনে অ্যান্সার করে জানিয়ে দাও। আমি তো ওয়েট করছি তোমাদের অ্যান্সারের জন্য। ওকে, আচ্ছা, হ্যাঁ তন্ময়, এক্স্যাক্টলি এনভায়রনমেন্টাল। আহনাফ তৌসিফ ন্যাচারাল। সো আমি ধরে নিচ্ছি আহনাফ তৌসিফ তুমি এনভায়রনমেন্টাল বোঝাতে যাচ্ছ। এক্স্যাক্টলি। মৌ বলেছো পরিবেশ, এক্স্যাক্টলি কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ গাইস। আমি হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ আরো পরিবেশগত, রাইট। তুষার বলেছো পরিবেশগত, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা হচ্ছে পরিবেশগত উপাদান দ্বারা প্রভাবিত। আচ্ছা, এই ধরনের ছোট ছোট কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞেস করার কারণ হচ্ছে এই ধরনের ছোট ছোট কোয়েশ্চেন দিয়ে না এইচএসসি তে কোয়েশ্চেন করা হয়। খুব কঠিন কিছু জিজ্ঞেস করা হয় না, খুব কঠিন করা হয় না। যেমন খুলনার কন্যাকুমারী ইজি ছিল না? আচ্ছা, আমি জানি এটা ইজি ছিল, বাট তুমি জাস্ট পরীক্ষার হলে যে আমি যখন কোয়েশ্চেন করলাম যে খুব ঝটপট অ্যান্সার করে দাও, পরীক্ষার হলে এটা হয় যে কম সময়ের মধ্যে অ্যান্সার করতে গেলে আমরা পাজল হয়ে যাই। সো এটা করো না। আর আশা করবো আজকের এই টপিকটার পর তোমার এটা থেকে আর কোনো কোয়েশ্চেন থাকবে না, রাইট? তো আমরা এখন মুভ করছি নেক্সট টপিকে। আচ্ছা, ব্যবসায়িক পরিবেশ তো এতক্ষণ বললাম, এখন আমরা বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশটা সম্পর্কে একটু জানবো যে বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশের মধ্যে ঠিক কি কি জিনিস ইনক্লুডেড আছে। যেই 6টা পরিবেশের কথা বললাম, 6টা পরিবেশের বাংলাদেশে কোন কোনগুলোর কি কি ধরনের অবস্থা, ওটা নিয়ে আমরা জাস্ট একটা ব্রিফ একটা ডিসকাশন করবো। আমিও বলবো, তুমিও বলবো। আচ্ছা, যেটা করতে হবে, বাংলাদেশের একটা অন্যতম অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের জলবায়ু। আমাদের জলবায়ুটা কেমন? নাতিশীতোষ্ণ না? আচ্ছা, এই কারণে কি হয়, বাংলাদেশের জলবায়ুতে অনেক বেশি পরিমাণে আমরা ক্রপস এখানে উৎপাদন করতে পারি। যে কোনো ধরনের বলতে পারো শস্য, অনেক অনেক শস্য আছে আমাদের, তাই না? এবং এমন অনেক শস্য আছে যেগুলো কিনা আমরা এখন আমাদের জায়গার অভাবের জন্য মানে উৎপাদন করতে পারছি না। তা সত্ত্বেও বাংলাদেশের জলবায়ু কিন্তু আসলে
যে কোনো ধরনের শস্য উৎপাদনের জন্য খুবই ভালো, যে কারণে আমরা কৃষিজাত দিক দিয়ে কিন্তু অনেক এগিয়ে। নেক্সট হচ্ছে, আচ্ছা বাংলাদেশের একটা একটা খুব বড় একটা ইন্ডাস্ট্রি হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, রাইট? আমরা গার্মেন্টস এর প্রোডাক্ট উৎপাদন করি। আমাকে বলো ঠিক কি ধরনের অ্যাডভান্টেজ বা কি ধরনের সুবিধার জন্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশে এখন টপ করছে? ঝটপট আমাকে কমেন্ট সেকশনে মেনশন করে জানিয়ে দাও যে ঠিক কি কারণে বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এখন টপ করছে বা লিডিং ইন্ডাস্ট্রি হিসেবে আছে, ঠিক কি ধরনের সুবিধার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস। আচ্ছা আমাকে মালিহা, আরমিন সবাই আমাকে অ্যাপ্রিশিয়েট করেছো ক্লাসের জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং মি। আর আমাকে আরো যে কোনো ধরনের কোয়েশ্চেন করতে হলে আমাকে প্লিজ জানিও। আচ্ছা ওকে এক্স্যাক্টলি। আচ্ছা তোমরা আমাকে জাস্ট বলে দাও যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা কি ধরনের সুবিধার জন্য বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশে কি ধরনের সুবিধার জন্য সে এগিয়ে আছে। এক্স্যাক্টলি রুবেল, থ্যাংক ইউ সো মাচ রুবেল, আমাকে সবার ফার্স্ট এটা রাইট অ্যান্সারটা দিয়েছো। রুবেল ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি তুমি আমাদের সাথে ক্লাস করে উপকৃত হচ্ছ। তো তুমি তোমার বন্ধুদেরকে ট্যাগ করে এবং শেয়ার করে লাইভ ক্লাসটাতে নিয়ে এসে এবং তাদেরকেও জানিয়ে দাও যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশে এখন লিডিং ইন্ডাস্ট্রি আছে সস্তা শ্রমের জন্য। ঠিক আছে, সস্তা শ্রমের কারণে বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা এখন একটা লিডিং ইন্ডাস্ট্রি হিসেবে কাজ করছে। নেক্সট এখন যেটা বলবো সেটা হচ্ছে জনসংখ্যা। বাংলাদেশের জনসংখ্যা নিয়ে আমরা অনেক হা হুতাশ করি না যে বাংলাদেশের জনসংখ্যা বেড়ে যাচ্ছে, জনসংখ্যা প্রবৃদ্ধির হার অনেক বেশি। আচ্ছা জনসংখ্যা বেশি হলে একদিক দিয়ে সুবিধা হয়, সেটা হচ্ছে শ্রম, সস্তা শ্রম পাওয়া যায়, যে কারণে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এখন টপ করছে। আবার জনসংখ্যা বেশি হলে তোমার জন্য একটা জিনিস ভালো হয় যে যে দেশে জনসংখ্যা কম সেই দেশে কিন্তু তোমার লেবারটা কম থাকে, দ্যাট মিনস তোমার ওয়েজ অনেক হাই থাকে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এটা না, বাংলাদেশের ক্ষেত্রে এই জনসংখ্যা বেশি হওয়াটা আমাদের জন্য একটা লাভের কথা। আরো যেটা টপিক বলবো সেটা হচ্ছে, আচ্ছা একটু বড় করে লিখি বরং, বাংলাদেশে আমরা এখন জানি যে আমাদের একটা লক্ষ্য রয়েছে যেটাকে আমরা বলি যে বাংলাদেশ ডিজিটাল হতে চায়, এবং এই জন্য আমাদের আছে ভিশন 2021। খুবই একটা সমসাময়িক একটা বিষয় হচ্ছে ভিশন 2021। ভিশন 2021 যেটা হয় বলা হয় যে আমরা বাংলাদেশকে ডিজিটালাইজ করতে চাই। আচ্ছা এই ভিশন 2021টা বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশের জন্য একটা খুবই অ্যাডভান্টেজেস একটা ফ্যাক্টর। কেন? কারণ আমরা চাই যে বাংলাদেশ ডিজিটালাইজড হোক, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার বা কাঠামোগত দিক থেকে অনেক বেশি ভালো হোক, যে যাতে করে ব্যবসায়ীরা তাদের যে কোনো ধরনের ব্যবসায়িক সমস্যা খুব দ্রুত এবং খুবই অল্প সময়ে এটাকে সলভ করে দিতে পারে। দ্যাটস ওয়াই ভিশন 2021 কিন্তু আমার ব্যবসায়িক পরিবেশের জন্য বাংলাদেশের জন্য একটা অনেক বড় একটা সুবিধা। আর এটা ছিল আমাদের বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ। তো তোমাদের যদি এটা থেকে আর কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা এখন নেক্সট টপিকে চলে যাব, যেখানে আমরা দেখবো কিছু ডিসঅ্যাডভান্টেজ বা এমন কিছু জিনিস যেটা কিনা বাংলাদেশের ব্যবসায়ীদেরকে ব্যবসা করা থেকে বিরত রাখছে। আচ্ছা তাহলে বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশের অসুবিধাগুলো কি কি আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তোমার কি মনে হয় বাংলাদেশের ব্যবসায় করতে গেলে প্রথম অসুবিধাটা কি হতে পারে? আমাকে জাস্ট কমেন্ট সেকশনে ঝটপট জানিয়ে দাও। আমি তোমার কমেন্টটা চেক করছি। অলরাইট, আচ্ছা হ্যাঁ শিওর, আমাকে জাস্ট বলো অসুবিধাটা কি কি। ওকে, করাপশন বলেছো তানভীর, এক্স্যাক্টলি তানভীর, করাপশন কিন্তু ওয়ান অফ দ্য পয়েন্টস। কেন দেখো, আচ্ছা আমি তোমার পয়েন্টটা নিচ্ছি তানভীর। দুর্নীতি, আচ্ছা আমি না রস্যকার দীর্ঘকারের মতো অনেক সময় কনফিউজ হয়ে যাই। আমি আমার আশেপাশে যাই থেকে তাদেরকে জিজ্ঞেস করি যে আচ্ছা রস্যকার হবে না দীর্ঘকার হবে, রস্যই হবে না দীর্ঘই হবে, প্লিজ ইগনোর দ্যাট। আচ্ছা ভাইয়া তুমি বলেছো যে, আচ্ছা আরো বলেছো, আহনাফ বলেছো পলিটিক্যাল হ্যাজার্ড, এক্স্যাক্টলি রাজনৈতিক অস্থিরতা, খুব ভালো একটা পয়েন্ট বলেছো। আমি নিজেই ইনফ্যাক্ট এটা নিয়ে চিন্তা করতেছিলাম যে রাজনৈতিক অস্থিরতাটা, এক্স্যাক্টলি রাজনৈতিক অস্থিরতার কারণে কি হয় যে হরতাল হয়, অবরোধ হয়, তখন কিন্তু প্রোডাকশনটা ফল করে। আচ্ছা আরো নিচ্ছি দুর্নীতি, সবাই বলছো দুর্নীতি, পরিবহন অসুবিধা। আচ্ছা বিলাল হোসেন তোমার তোমার কমেন্ট অ্যাকচুয়ালি রাইট যে পরিবহন অসুবিধা, এটাকে আমি আমার ভাষায় যদি বলি আমরা বলবো কাঠামোগত দুর্বলতা। ঠিক আছে, মানে জাস্ট একটু ওয়ার্ডিংটা সুন্দর করে দিলাম এই আর কি। সো
কাঠামোগত দুর্বলতা হচ্ছে এই যে একজন ভাইয়া বললো যে পরিবহন করতে অসুবিধা হয়, রাইট। যেমন আমরা মনে করি তোমার গুদামজাতকরণের অসুবিধা। আবার আরো অসুবিধা হচ্ছে বাংলাদেশ যেহেতু একটা ডেভেলপিং কান্ট্রি, আমাদের জন্য কিন্তু অর্থ একটা অনেক বড় একটা সমস্যা, একটা ক্রাইসিস। সো মূলধন, রাইট। আরো আছে সেটা হচ্ছে মনে করো যখন আমাদের ঋণের প্রয়োজন হয়, ঋণের সাথে কিন্তু সুদ ইম্পর্ট। বাংলাদেশের সুদের হার অনেক বেশি, সুদের হার বেশি বলে ব্যবসায়ীরা না ব্যবসা করতে ডিসকারেজ হয়। আবার মনে করো ট্যাক্স, ট্যাক্স একটা অনেক বড় ফ্যাক্টর, ছোট একটা শব্দ কিন্তু অনেক বড় একটা ইম্প্যাক্ট। আমরা সবসময় চাই ব্যবসায়ীদেরকে যাতে করে কম ট্যাক্স দিতে হয়। ট্যাক্সের রেট বাংলাদেশে অনেক বেশি, দ্যাটস ওয়াই ব্যবসায়ীরা ট্যাক্স রেট বেশি হওয়ার জন্য ব্যবসা করতে খুবই ডিমোরালাইজড হয়ে যায়। আবার আরো রয়েছে যেমন মনে করো ইনফ্রাস্ট্রাকচারের কথা যখন বলছিলাম, কাঠামোগত দুর্বলতা, তখন আসলে ইলেকট্রিসিটি, গ্যাস, তারপর অয়েল প্রাইসিং, হ্যাঁ তেলের যেহেতু দাম যখন বাড়ে তখন কিন্তু বাংলাদেশের মানে প্রভাবটা অনেক অনেক বেশি থাকে, যে বাংলাদেশে অনেক বেশি পরিমাণে বাড়িয়ে দেওয়া হয়। যখন কমে তখন কিন্তু বাংলাদেশে ঠিক একইভাবে কমানো হয় না, যেটার প্রভাব আমাদের অসুবিধা আকারে ব্যবসায়িক পরিবেশের উপর পড়ে যায়। আচ্ছা, সো এটা ছিল ব্যবসায়িক পরিবেশ, বাংলাদেশে ব্যবসা করতে গেলে কি অসুবিধা হয়। এখন তাহলে আমরা জেনে নিই যে মোকাবিলা করতে গেলে এটা কি করা যেতে পারে। দ্যাট মিন্স আমি কিভাবে এটা দূর করতে পারি, দূর করব কিভাবে, তার মানে এটার মোকাবিলা করব কিভাবে। মোকাবিলা করতে গেলে তোমাকে ফার্স্টে যেটা করতে হবে, একটা সুষ্ঠু বাণিজ্য নীতি থাকতে হবে, বা একটা সুষ্ঠু শিল্প নীতি থাকতে হবে। বাণিজ্য বা শিল্প নীতি, এর ফলে কি হয় যে তুমি যখন নাকি তোমার একটা নীতির মধ্যে ডিফাইন করে দিচ্ছ যে আমি কাদেরকে সুবিধা দিব, কারা কারা আমার বাংলাদেশে ব্যবসা করতে গেলে সুবিধা পাবে, তখন কি হবে ওরা ওই ওই সেক্টরে ব্যবসা করতে আগ্রহী হবে। নেক্সট যেটা বলছিলাম অসুবিধা, ওখানে নিয়ে কাজ করতে হবে। ট্যাক্সের রেট কমাতে হবে। ভ্যাট, কিছু কিছু যেসব ব্যবসায়ের ক্ষেত্রে আমার ইনকাম জেনারেশন খুবই কম হয়, সেখানে আমার ভ্যাটের পরিমাণটা কমিয়ে দিতে হবে, কিংবা সেগুলোকে আমার এক্সক্লুড করে দিতে হবে। আরো রয়েছে আচ্ছা, যখন আমি কোনো ব্যবসা করতে যাই তখন আমাকে সবসময় ঋণ নিতে হয়। আচ্ছা, ঋণ দান নীতি খুবই ইম্পর্টেন্ট। ঋণ দান নীতি, ঋণ দানের ক্ষেত্রে যদি তুমি কম পরিমাণে ঋণ ডিসবার্স করতে চাও একটা বছরে, তাহলে কি হবে, একটা নির্দিষ্ট পরিমাণে টাকা ঋণ দিয়ে দেওয়ার পর সে খুব ভালো একজন আইডিয়া নিয়ে কেউ আসলে ব্যবসা করবে, তার জন্য ঋণ বরাদ্দ দেওয়ার মতো টাকা তোমার কাছে তখন থাকবে না। তখন তুমি কি করবা, তুমি একটা সুষ্ঠু ঋণদান নীতি যদি দাও, তাহলে তুমি ফাইন্ড আউট করতে পারবা কোন কোন সেক্টরে মানুষের ব্যবসা করার আগ্রহ বেশি, কোন কোন সেক্টরে টাকার পরিমাণ বেশি হয়, এবং কোন কোন সেক্টরে আমার ঋণটা বেশি ডিসবার্স করতে হবে। আর রয়েছে সে আমার বাংলাদেশে অনেক কিছুর আইন আছে, কিন্তু আইনটা ঠিকভাবে ফলো করা হচ্ছে না, যে দেখার মতো মানুষ নেই। সো আমাকে আমার রেগুলেটরি বডি ঠিক মতো রাখতে হবে, যারা কিনা আমার রেগুলেটরি বডি যে কাজটা করবে, রেগুলেটরি বডি খেয়াল রাখবে যে আমার ব্যবসায়ের ক্ষেত্রে কোনো দুর্নীতি হচ্ছে কিনা। কালো টাকাটা খুবই নেগেটিভ একটা ওয়ার্ড আমার দেশের ইকোনমির জন্য, তো আমি ট্রাই করবো কালো টাকাটাকে সবসময় ইকোনমি থেকে দূরে রাখার। সো এই ছিল আমাদের ব্যবসা করতে গেলে বাংলাদেশে কি কি ধরনের সমস্যা হয়। আর আশা করি আজকের ক্লাসের পর তোমার ব্যবসায়িক পরিবেশ নিয়ে আর কোনো প্রবলেম হবে না। সো নেক্সট ক্লাসে যখন আমরা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো, তোমার যদি কোনো পছন্দের টপিক থাকে বা কোনো প্রবলেম থাকে, তুমি সেটা আমাকে আমাদের লাইভ গ্রুপের মধ্যে তুমি আমাকে মেনশন করে জানিয়ে দিতে পারো। এবং আজকের লাইভ ক্লাসটা শেয়ার করতে কিন্তু ভুলো না, ফ্রেন্ডসদেরকে জানিও। আর তার সাথে আজকের লাইভ ক্লাসটা এখানে শেষ করছি। আর শেষ করার আগে তোমাকে আজকে দেখিয়ে দিব আমাদের ওয়েবসাইট থেকে তুমি এইচএসসির লাইভ ক্লাসগুলো কিন্তু দেখে নিতে পারো। এবং দেখতে পাচ্ছ এটা হোম পেজে তুমি দেখে নিতে পারো আমাদের লাইভ একটা অপশন আছে, রাইট। সো এই লাইভ অপশনটা ক্লিক করি। লাইভ অপশনটা ক্লিক করলে তুমি দেখতে পাবে যে আমাদের লাইভ ভিডিওস কি কি আছে। সো আমি লাইভ ক্লাসটার জাস্ট লোড হচ্ছে, একটু নর্মাল লোডিং টাইম সব জায়গায় লাগতে পারে। আচ্ছা, এখান থেকে একটা জায়গায় ভিডিও লিস্ট দেওয়া আছে। সো আমি ভিডিও লিস্টে ক্লিক করি। ভিডিও লিস্টে ক্লিক করলে তুমি অনেকগুলো নাম দেখতে পাচ্ছ। নামগুলো হচ্ছে আমাদের এইচএসসি বিভিন্ন টপিকের নাম। সো তুমি এখান থেকে চলে যেতে পারো বিজনেস স্টাডিজে, দেখতে পাচ্ছ ম্যানেজমেন্ট, মার্কেটিং, অ্যাকাউন্টিং, অনেক কিছু আছে। তুমি তোমার ম্যানেজমেন্টের প্রিভিয়াস লাইভ ক্লাসগুলোকে দেখতে পারো, কি কি লাইভ ক্লাস আমাদের ওয়েবসাইটে আছে। সো তুমি এই লাইভ ক্লাসগুলোকে ফলো করে খুব ইজিলি তোমার এইচএসসি প্রিপারেশন নিতে পারো। এই ছিল আমাদের চ্যানেল স্কুলের ওয়েবসাইটে তোমাদের জন্য ছোট একটা ট্যুর।
আর এর সাথে আজকে লাইভ ক্লাস এখানে শেষ করছি। দেখা হবে আগামী লাইভ ক্লাসে। ভালো থেকো।